আমি পড়ছি এই মুহূর্তে একটা জিনের খবর, দারুণ মজার খবর। জানো, জিন প্রথম কিভাবে দেখা হলো? একজন বিজ্ঞানী, তার নাম স্যামুয়েল বেনজার। স্যামুয়েল বেনজার, তুমি ছবিতে দেখতে পাচ্ছ স্যামুয়েল বেনজার। ইনি 50-এর দশকে এক অদ্ভুত কাজ করে ফেললেন। যখন পৃথিবীতে ডিএনএ কেমন দেখতে, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড নাকি ট্রিপল স্ট্র্যান্ডেড নাকি টেট্রা, এই নিয়ে ভীষণ কন্ট্রোভার্সি হচ্ছে। এবং ওয়াটসন, ক্রিক, তারা 1953-তে পেপার পাবলিকেশনের ঠিক আগের সময়টা, ওই 50-এর দশকের একদম 52-তেই যদি আমি বলি, তাহলে এই স্যামুয়েল বেনজার এক অদ্ভুত কাজ করলেন। স্যামুয়েল বেনজার করলেন যে টোটাল একটা জিনকে কিভাবে উনি ম্যাপ করতে পারেন তার প্রসিডিওর আবিষ্কার করলেন। এবার এই যে প্রসিডিওর উনি আবিষ্কার করলেন, এই প্রসিডিওর করার জন্য উনি বাঁচলেন কি, স্যাম্পল কি? স্যাম্পল হিসেবে উনি বাঁচলেন ব্যাকটেরিওফাজ T4। দেখো, দেখতে পাচ্ছ ব্যাকটেরিওফাজ T4 এক্স্যাক্টলি এমন দেখতে। অনেকে স্কুলের বা কলেজের বইতে দেখেছো ব্যাকটেরিওফাজ T4, যাকে আমরা জানি যে ব্যাকটেরিয়ার মধ্যে ইনফেকশন করে। তো ব্যাকটেরিওফাজ T4 যদি ব্যাকটেরিয়া ইনফেকশন করে, তাহলে সেই ব্যাকটেরিওফাজ T4 এর জন্য একটা নিশ্চয়ই হোস্ট লাগবে। এই হোস্ট কে হবে? হোস্ট হবে ই কোলাই সেল, যাকে আমরা এস্চেরিশিয়া কোলি বলি, যা আমাদের ভীষণই ঘরের ছেলে, প্রোক্যারিওটিক একটা মডেল সিস্টেম। সেই ই কোলাইয়ের উনি দুটো স্ট্রেন নিলেন। একটা স্ট্রেনের নাম হচ্ছে বি, একটা স্ট্রেনের নাম হচ্ছে K12 ল্যামডা। এই যে বি স্ট্রেন আর K12 ল্যামডা মানে জেনাস স্পিসিস এক, অথচ তাদের মধ্যে একটু জেনেটিক্যাল ডিফারেন্স থাকবে, তবেই তাকে বলা হয় স্ট্রেন। আর ওই স্ট্রেনের মধ্যে একজন ছিল পারমিসিভ, মানে বি স্ট্রেনটা পারমিসিভ এন্ড K12টা নন পারমিসিভ। শব্দের অর্থ কি? যে ই কোলাই যে কোনো রকমের T4 ব্যাকটেরিওফাজকে ভেতরে এন্ট্রি দিত, কিন্তু K12 ল্যামডা শুধুমাত্র আর প্লাস, যারা ওয়াইল্ড টাইপ বা আর প্লাস, তাকেই ভেতরে এন্ট্রি দেবে, অন্য কাউকে এন্ট্রি দেবে না। তাহলে চলো আমরা পুরো ব্যাপারটাকে একবার স্টাডি করি। আমাদের আজকের পড়ার হেডিং হওয়া উচিত জিন ফাইন স্ট্রাকচার। আবিষ্কারকের নাম স্যামুয়েল বেনজার, 1952। উনি প্রথম বাছলেন যাকে, তার নাম T4 অ্যাজ মডেল সিস্টেম। এই T4 এর থেকে উনি বার করলেন একটা ডিএনএ মলিকিউল, যে ডিএনএ মলিকিউলটা ডাবল স্ট্র্যান্ডেড, এবং তার একটি পার্টিকুলার লোকাস নিয়ে উনি কাজ করলেন, তার নাম R2 লোকাস। এই R ফর র্যাপিড লাইসিস। এই র্যাপিড লাইসিস লোকাস নিয়ে যখন এই T4 ফাজগুলো এই ইকোলাই বি এর মধ্যে ইনফেক্ট করে, তখন কি হয়? তখন হয় এই র্যাপিড লাইসিস লোকাস নিয়ে কোনো একটা ব্যাকটেরিওফাজ ইনফেক্ট করার পর সে তার জেনেটিক মেটেরিয়ালটা ভেতরে ইনজেক্ট করে দেয়। এই জেনেটিক মেটেরিয়াল ভেতরে ইনজেক্টেড হলো, ব্যাকটেরিয়ার ক্রোমোসোমটা গিয়ে এবার ফ্র্যাগমেন্টেড ভাবে ওরা কেটে দেয়। দেবার পর তারপর এই ব্যাকটেরিয়ার যত এনজাইমস আছে, ব্যাকটেরিয়ার যত প্রোটিন আছে, তাকে ওরা ব্যবহার করে ছোট ছোট বেবি ফাজ তৈরি করে। একদম ছোট ছোট বেবি ফাজ বানানো হয়। সেই বেবি ফাজগুলো এবার একে ফাটিয়ে বেরিয়ে যায়। যে যত ফাস্ট ফাটাতে পারবে, আর লোকাস সেটা বোঝায়। আর লোকাস ইজ ফর র্যাপিড লাইসিস। আগেও বলেছি র্যাপিড লাইসিস খুব দ্রুত ফাটিয়ে বেরিয়ে চলে যাবে, সেটার নাম হচ্ছে র্যাপিড লাইসিস। ভালো কথা। এবার বলছে যে ই কোলাই যদি বি স্ট্রেন হয়, তাহলে যে কোনো রকমের আর এর মিউট্যান্ট। আর এর মিউট্যান্ট মানে কি? এই লোকাসটার মধ্যে আমি যদি কোন রকম মিউটাজেন দিই, তাহলে এই লোকাসটা ড্যামেজ হবে, এই লোকাসটা কোনোভাবে ড্যামেজ হয়ে যাবে। তখন তুমি বলবে যে আর এর মিউট্যান্ট, নতুন একটা আলাদা টাইপ অফ স্ট্রেন তৈরি হবে, আর এর মিউট্যান্ট। সেই মিউট্যান্টও যদি হয়, তাহলে মিউট্যান্টরাও কিন্তু একে ইনফেক্ট করবে। দ্যাট ইজ মিউট্যান্ট ক্যান এফেক্ট, আর প্লাস ক্যান এফেক্ট to the B cell, that is the E. coli B cell, তেরো তুমি নাম দিয়েছো পারমিসিভ হোস্ট। উল্টো দিকে আমি আরেকটা ব্যাকটেরিয়া নিয়ে যেতে পারি, তার নাম K12 ল্যামডা। এই K12 ল্যামডাকে অনলি নন মিউট্যান্ট তারাই ইনফেক্ট করতে পারে, কোনো মিউট্যান্ট এফেক্ট করতে পারে না। এবার এই দুটোর উপর বেস করে উনি কিরকম ভাবে এক্সপেরিমেন্টটা করলেন, সেইটা এইবার আমরা টোটালটা এক্সপ্লেন করতে যাব। তাকেই আমরা বলবো জিন ফাইন স্ট্রাকচার। হ্যাঁ, যেমনটি বলছিলাম যে জিন ফাইন স্ট্রাকচার, এটা পড়তে গেলে আমাকে বেনজারের এক্সপেরিমেন্টটা জানতে হবে। তো বেনজার জীবনে দুটো এক্সপেরিমেন্ট করেছেন। এখন আমরা প্রথম এক্সপেরিমেন্ট পড়তে যাচ্ছি, যার নাম রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন, বা বেনজারের ভাষায় রিকম্বিনেশন। তাহলে বেনজার রিকম্বিনেশন করার জন্য কি করলেন?
বেনজার রিকম্বিনেশন করার জন্য ওই যে T4 কে বাঁচলেন, সেই T4 এর R2 লোকাসে একটা মিউটেশন করলেন, মিউটেশনটার নাম দিলেন R2A। ভালো কথা। আরো একটা ব্যাকটেরিওফাজ দিলেন, নতুন আর একটা ব্যাকটেরিওফাজ, তারও একটা জায়গায় মিউটেশন করলেন, তার নাম হচ্ছে R2B। এবার এই দুটো মিউটেশন মার্কা যে ব্যাকটেরিওফাজ ছিল সেই মিউট্যান্ট গুলোকে ইনফেক্ট করালেন ইকোলাই বি এর মধ্যে। ইকোলাই বি কেমন স্ট্রেন ছিল? পারমিসিভ। দ্যাট মিনস মিউট্যান্টরা তার মধ্যে নিশ্চয়ই করে ইনফেক্ট করতে পারে। তো মিউট্যান্টরা ইনফেক্ট করলো। ইনফেক্ট করার পর তুমি ভালো করে চেয়ে দেখো যে এখানে যদি আমি R2A এর ডিএনএটাকে লিখি, এখানে যদি আমি R2B এর ডিএনএটাকে লিখি, এরপর তাদের মধ্যে কি কি অবস্থা হতে পারে। তাদের মধ্যে প্রথম অবস্থা হতে পারে যে এখান থেকে একটা শুধুমাত্র এক্সক্লুসিভলি এই ডিএনএ বেরিয়ে গেল R2A, একটা এক্সক্লুসিভলি বি বেরিয়ে গেল R2B। এরা হচ্ছে নন ক্রসওভার টাইপ, দে আর দ্য নন ক্রসওভার টাইপ, বাট ক্রসওভার ক্যান হ্যাপেন টু। ক্রসওভার এখানে হতে পারে। যদি ক্রসওভার হয় তাহলে অবভিয়াসলি কি হবে, এই জায়গাটা উঠে এর সঙ্গে আলাদা করে একটা ম্যাচ করবে, বাট এখানের গল্পটা এখানে নেমে এসে ম্যাচ করবে। তো আলটিমেটলি আমরা দুটো ক্রসওভার প্রোডাক্টও পাবো। দুটো ক্রসওভার প্রোডাক্টকে তুমি রিকম্বিনেন্ট প্রোডাক্টও বলতে পারো। একটা প্রোডাক্ট পাবে যেখানের মধ্যে দুটো জায়গাতেই মিউটেশন হয়ে রয়েছে, ইটস কল্ড অ্যাজ R2AB। আর একটা হতে পারে এক্সক্লুসিভলি কোনো মিউটেশন হলো না, তার নাম R+। তাহলে আমরা চারখানা প্রোজেনি যে পেলাম তার মধ্যে প্রথম দুটো প্রোজেনি, ফার্স্ট টু প্রোজেনিজ আর NCO, non crossover, and the next two progenies are crossover or recombinant product। এই সমস্ত প্রোজেনিগুলোকে সবাইকে নিয়ে উনি বি এর মধ্যে ইনফেক্ট করালেন। ইকোলাই বি কেমন ছিল? পারমিসিভ হোস্ট, সবাইকে ওয়েলকাম করে, দ্যাট ইজ সবাই এসে বি এর মধ্যে ইনফেক্ট করতে পারে। তো দ্যাটস হোয়াই দে আর কল্ড অ্যাজ পারমিসিভ হোস্ট। এবং যদি ইনফেক্ট করলো তাহলে দেখো প্রচুর কলোনি পাওয়া গেল পেট্রি ডিশের মধ্যে, মানে এগারের মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া রেখে তার মধ্যে এগুলো তোমাদের একটা অন্য ক্লাসে আমরা নিশ্চয়ই করে কখনো বলেছি বা বলবো। তো সেই রেসপেক্টে এখানে একটা প্লাক তৈরি হলো। এই যে কলোনিগুলো এদেরকে বলা হয় প্লাক। কেন বলা হয় প্লাক? বিকজ যে ব্যাকটেরিয়ার যখন সেলগুলো ফেটে যায় ওটাকে দেখতে হয় অনেকটা আমাদের যখন আগুনে পুড়ে গেলে ফোসকা পড়ে ওই রকম দেখতে হয়। তো আমরা বলি যে প্লাক, এবং প্লাকগুলোকে দেখতে হয় আইদার স্মল অথবা লার্জ অথবা ফাজি, মানে ওপরটা ভীষণ পেঁজা তুলোর মতন দেখতে হয়, কটন বলের মতন দেখতে হয়। তো দ্যাটস ওয়াই দে আর কল্ড অ্যাজ প্লাক। এবং প্লাকটা দেখা গেল অনেকগুলো হয়েছে, কেন? সবাই ইনফেক্ট করতে পেরেছে। উল্টো দিকে উনি আরো একটা পেট্রি ডিশে কালচার করে রেখেছিলেন K12 ল্যামডাকে, তার মধ্যেও এই চারজনকে ইনফেক্ট করিয়েছিলেন। কিন্তু যেটা আমরা জানি যে K12 ল্যামডা হচ্ছে নন পারমিসিভ হোস্ট। এই নন পারমিসিভ হোস্ট কেবলমাত্র কাকে এন্ট্রি দেয়? only K12 ল্যামডা এন্ট্রি দেয় R+K, দ্যাট ইজ ওয়াইল্ড টাইপ কে এন্ট্রি দেয়। দ্যাটস ওয়াই প্লাকের সংখ্যা দেখো মাত্র, যদি আমরা এই ক্যালকুলেশনটা দেখি, মাত্র এখানে এসেছে কটা? মাত্র এখানে এসেছে দুটো। তাহলে এই দুটো প্লাক এইটা মিন করে যে সবাই ওকে ইনফেক্ট করেনি। ইনফেক্ট কাকে কে করেছে? অনলি করেছে R+। তাহলে এই জায়গা থেকে উনি একটা রিকম্বিনেশন ক্যালকুলেশন শুরু করলেন। কি করে রিকম্বিনেশন ক্যালকুলেশন করতে হয়? তার খুব ছোট্ট একটা ফর্মুলা, দেখো ফর্মুলাটা উপরে এখানে লিখে দিয়েছি। রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 2 into R+। তুই প্রশ্ন করতেই পারি যে 2টা করতে গেল, R+টা নয় বুঝলাম এখান থেকে আমি পাবো কাউন্ট করে, কিন্তু 2টা এলো কি করে? আমরা এবার যাবো ক্যালকুলেশন দেখতে। তো ক্যালকুলেশনে কি বলা আছে? ক্যালকুলেশনে বলছে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে গেলে ভালো করে মাথায় রাখতে হবে 2 into R+ by total progeny into 100%। বাট এই পার্সেন্টেজে ক্যালকুলেশন করার পরে একে আমরা লিখবো ম্যাপ ইউনিট অথবা সেন্টিমর্গান। আমরা নিশ্চয়ই যারা রিকম্বিনেশনের ম্যাপ করেছি কখনো বা ড্রোসোফিলা 3 পয়েন্ট ক্রস করেছি কখনো, তারা নিশ্চয়ই জানো যে এটাকে বলা হয় ম্যাপ ইউনিট অথবা সেন্টিমর্গান। মর্গানকে শ্রদ্ধা দেওয়ার জন্য টমাস হান্ট মর্গানকে চাই। ধরা যাক আমি এখানে লিখেছি 20, মানে 20 ব্যাপারটা কেন লিখেছি? ধরা যাক এইখানে তোমার যে প্রোজেনি বেরিয়েছিল একখানা প্রোজেনি বেরিয়েছে 1, তাহলে এটা 1 কে যদি আমি ধরতাম তাহলে আমি ক্যালকুলেশনটা কিরকম ভাবে করতাম? 2 into 1, দ্যাট ইজ 2 তোমাকে বসাতেই হবে, আর 1 হচ্ছে তোমার কাছে প্রোজেনি, তাহলে বাই টোটাল এখানে ধরলাম 10 জন আসে ইনটু 100 যদি করি তাহলে অবভিয়াসলি এটা কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পরে দেখো তোমার কাছে 20 গল্পটাই আসছে। আর এই 20 ব্যাপারটা যদি আমি করতাম তাহলে এখানে আমি 20 ম্যাপ ইউনিটও বসাতে পারি। তাহলে সোজা বাংলা কথা আমরা কি পেলাম?
আমরা এই পুরো এক্সপেরিমেন্ট থেকে কি পেলাম? আমরা এক্সপেরিমেন্ট থেকে জানতে পারলাম যে R2 লোকাসের ভেতর যদি দুটো কেউ মিউটেশন করে, একটা R2A এই দিকটায়, একটা R2B এই দিকটায়, তাদের মাঝের ডিস্টেন্স কত? 20 mu। এই 20 mu ক্যালকুলেশনের জন্য উনি এভাবে কাজটা করলেন। কিন্তু উনি আরো অনেক পরিশ্রম করলেন, 10 বছর ধরে এইরকম ধরনের ক্রস করলেন। কেন ক্রস করলেন? বিকজ উনি সেকেন্ড টাইম যখন আবার মিউটাজেন দিলেন, তখন তো এই জায়গাতে আবার মিউটেশন হয়ে যেতে পারে, দ্যাট ইজ ওই সেম রেজাল্টই আসতে পারে। সেই জন্য ওনাকে অনেকবার মিউটেশন করে 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 এই ডিস্টেন্স গুলোকে দেখতে হয়েছিল। হ্যাঁ, এরপর তিনি অবশ্যই করে R2 লোকাসটাকে পুরোটাই ডিজাইন করে ফেললেন। R2 লোকাসের মধ্যে যে কটা মিউটেশনের সাইট ছিল, সব কটা মিউটেশনের সাইট উনি মিউটেশন করলেন এবং তাদের মধ্যেকার ডিস্টেন্স যত ছোট হোক যত বড় হোক, সব ডিস্টেন্স উনি বার করে ফেললেন এবং নাম দিলেন এই মিউটেশনের জায়গাগুলোকে মিউটন, MUTON। এটা খেয়াল রাখবে, এটা অনেক সময় প্রশ্নে দেওয়া হয়। মিউটন কাকে বলে? স্মলেস্ট ইউনিট অফ মিউটেশন অন DNA is called as Newton। উনি আর একটা নামও দিলেন, স্মলেস্ট ইউনিট অফ রিকম্বিনেশন। কোথায় রিকম্বিনেশন হচ্ছে তার স্মলেস্ট ইউনিট কি? তার নাম রেকন, RECON, রেকন। এবং ওর সঙ্গে আর একটা শব্দ আসছে, তার নাম হচ্ছে সিস্ট্রন। যে শব্দটা এই ভিডিওয়ে নেই, এর পরেরটা জানতে গেলে অবশ্যই তোমাকে এর সেকেন্ড পার্টটা জানতে হবে, যেখানে উনি করলেন কমপ্লিমেন্টেশন টেস্ট। থ্যাংক ইউ।